হঠাৎ কিছুর তীব্র আলো চোখে পড়ায় আমার ভাবনার ঘোর কাটল। চোখ ধাঁধানো এই আলোর উৎস খুঁজে না পেয়ে চমকে উঠলাম। আচ্ছা, নতুন কোনো বিপদের পূর্বাভাস নয় তো এই আলো? ভয়ে ভেতরে ভেতরে জমে যাচ্ছিলাম। তখনই দুজোড়া পায়ের শব্দ শুনতে পেলাম। তারা যেন দৌড়ে আসছে আমার দিকে, কিন্তু আলোর অপোজিটে থাকায় চেহারাগুলো অন্ধকারে ঢাকা। চোখের উপর চাপ প্রয়োগ করেও তাদের চেহারা দেখতে ব্যর্থ হয়ে চুপচাপ শেষ পরিণতির অপেক্ষায় চোখ খিচে বসে আছি। হঠাৎ কোনো পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালাম। দাঁড়ি, হৃদু, বোন, কাঁদছিস কেন বোকা মেয়ে? দুই গালে হাত রেখে। দাঁড়ি, সামনে ভাইয়াকে হাঁটু গেড়ে বসতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। এতক্ষণের আটকে থাকা ভয়, জ্বালা ধরানো অতীত সবকিছু থেকে মুক্তি পেতে যেন ভাইয়ার বুকে ঝাঁপিয়ে পড়লাম। আমি জানি এখানে আমার ভয় নেই। ভাই নামের এই মানুষটি আমার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারে অবলীলায়। আমার বিয়েটা আটকাতে বাবা মার বাধ্য ছেলেটাও অবাধ্য হয়ে উঠেছিল। আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। শেষ রক্ষা না হওয়ায় বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। দাঁড়ি, হৃদু, এই হৃদু, কাঁদিস না বোন, দেখ আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। কোথাও ব্যথা পেয়েছিস বোন? দাঁড়ি, ভায়া, ঠোঁট ফুলিয়ে। দাঁড়ি, কি হলো, ব্যথা পেয়েছিস কোথাও? সরি রে, আমি আসতে দেরি করে ফেলেছি, সরি। দাঁড়ি, তুমি কাঁদো কেন? কিছুই হয়নি আমার, কিন্তু উনার হয়েছে। সেন্সলেস হয়ে গেছেন, আমাকে ছেড়ে উনাকে ধরো। দাঁড়ি, উপপোস, সরি অভ্র ভায়া, আমি একা পারবো না, আপনিও ধরেন, আপনার ভাইয়ের স্বাস্থ্য ভয়ানক। দাঁড়ি, রাহাত, তুমি এই পরিস্থিতিতে ও মজা করছো? দাঁড়ি, মজা কই করলাম, আম সিরিয়াস ভাই, উনাকে একা তোলা আমার কর্ম নয়। দাঁড়ি, ভাইয়ার কথা শুনে এমন একটা পরিস্থিতিতেও আমার হাসি পাচ্ছে। ভাইয়াটা যে কি, যখন দেখছে বোন ঠিক আছে, তার মানে জগৎ সংসারের সব ঠিক আছে। দাঁড়ি, দাঁড়ি, শুভ্র বিছানায় শুয়ে আছে, কি নিষ্পাপ লাগছে মুখটা। ডাক্তার আঙ্কেল বলে গেছেন টেনশনের কিছু নেই, অতিরিক্ত মানসিক চাপে এমনটা হয়েছে। দাঁড়ি, নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে, সেই দিন ওভাবে কথাগুলো বলাটা ঠিক হয়নি। দাঁড়ি, উনি অসুস্থ তবু কেমন একটা ভালোলাগা কাজ করছে সারা শরীর জোরে। দাঁড়ি, সেই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইভেন গাড়িতেও উনি আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন। দাঁড়ি, দাঁড়ি, এই প্রথম তাকে কাছে পাওয়া, উনার এই ক্লান্ত নিষ্পাপ মুখ আমায় বড্ড টানছে, ইচ্ছা করছে খুব করে আদর করে দেই। দাঁড়ি, দাঁড়ি, কিন্তু একটা সংকোচ ভিতরে করা নেড়ে চলেছে অনবরত। উনি তো আমার নন, উনি নীলিমা আপুর ভালোবাসা। উনাকে ছোঁয়া বা ভালোবাসার অধিকার কি আমার আছে? কেন থাকবে না? উনি যে আমার স্বামী, অধিকার আমার। কিন্তু নিজের সাথে নিজেরই করা হাজারো তর্ককে থামিয়ে দেয় একটি মাত্র কিন্তু। এই কিন্তুর ভেতর কত হাজার প্রশ্ন, যে প্রশ্নগুলো বেঁধে রেখেছে হাজারো চাওয়া পাওয়ার স্বপ্নগুলো থেকে। রাত 1:02 বাজে, উনার ঘুম এখনো ভাঙেনি, হয়তো ভাঙবেও না। এবার আর নিজেকে সামলাতে পারলাম না, উনার কপালে আলতো একটা ভালোবাসার পরশ দিয়ে দিলাম। দাঁড়ি, দাঁড়ি, ঘুমের মধ্যেই মনে হচ্ছিল কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে। আমার বয়সটা এমন একটা বয়স যখন মস্তিষ্ক ঘুমালেও শরীরটা জেগে থাকে সবসময়, হালকা স্পর্শেও কেঁপে ওঠে এই শরীর। হাজারো কৌতূহল নিয়ে ঘুম মাখা চোখ মেলে তাকালাম। শুভ্র আমার দিকে তাকিয়ে আছে, কিছু একটা ভাবছে সে। আমি নড়েচে উঠতেই উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, দাঁড়ি, থ্যাঙ্কস আমায় সামলে নেওয়ার জন্য। দাঁড়ি, আমি কি বলবো বুঝতে পারছিলাম না। উনার মুখে প্রথম থ্যাঙ্কস শুনে কি রিয়েকশন দেওয়া উচিত তাই যেন ভুলে গেছি। আমার দায়িত্ব ছিল বলে কোনো রকম কাটিয়ে দিলাম কথাটাকে। দাঁড়ি, রদ, দাঁড়ি, হুমম কিছু বলবেন? দাঁড়ি, হ্যাঁ, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল। দাঁড়ি, জি বলুন, অবাক হয়ে। দাঁড়ি, তুমি এখনো বাচ্চা একটা মেয়ে, 18 এর গণ্ডিতে পা রাখতে পারোনি এখনো, আর আমার জন্য তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল। বাবা খুব স্বার্থপরের মতো কাজ করেছে রোদ, নিজের ছেলের খুশির ঝুলা ভরতে গিয়ে তোমার ঝুলিটা ফাঁকা করে দিয়েছেন একদম। কিন্তু আফসোস, না পারলাম আমি হ্যাপি হতে, না পারলে তুমি। কিন্তু আপাতত একজনের তো ভালো থাকা উচিত তাই না? দাঁড়ি, কথাগুলো উনি খুব শান্ত কণ্ঠে বলছিলেন, খুব গুছিয়ে। মনে হচ্ছিল হয়তো আগে থেকে ভেবে রাখা কথাগুলো আওড়ে চলেছেন, আর আমি নিস্তব্ধ হয়ে শুনছি কি বলতে চান তিনি। উনি একটু থেমে আবার বলতে লাগলেন, দাঁড়ি,
তোমার ভালো থাকা উচিত রোদ, ইউ ডিজার্ভ ইট। আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছে, সাথে সাথে তোমার মনেও। আমি সেই দাগ মেটাতে পারবো না, কিন্তু আর কোনো দাগ যেন না লাগে সেই চেষ্টা করতেই পারি। নারী, আমি তোমাকে তোমার সবটুকুই ফিরিয়ে দিতে চাই রোদ। তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না কারণ বাবা সেটা মেনে নিবে না, কিন্তু আমি তোমাকে বলছি আমি কখনো স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, তোমার স্বাধীনতায় কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না, কখনো না। নারী, বলি উনি ওয়াশরুমে চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে আছি। কত ইজিলি কথাগুলো বলে গেলেন, সবটুকু আমাকে ভেবে বলেছেন উনি, কিন্তু সেই আমি তো মেনে নিতে পারছি না। যে পরিণাম জানাই ছিল সেই পরিণামটাকে যে মেনে নিতে এত কষ্ট কেন হচ্ছে বুঝতে পারছি না। কাঁদতে ইচ্ছা করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। দুদিন হলো আমাদের বাড়ি থেকে শুভ্রদের বাড়ি এসেছি। এই 2 দিনে ওনার সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি। নারী, আগে তবু ঝগড়ার ছলে কথা হতো, কিন্তু এখন সেই ঝগড়াটাও নেই। খুব ইচ্ছা করে ওনার সাথে গল্প করতে, হাসতে, কিন্তু আবার সেই কিন্তু। দাঁড়ি, এই কিন্তুটাই আমার জীবনের বড্ড বড় বাধা, যাকে আমি অতিক্রম করতে পারছি না। নারী, আজ মামু আমাকে আর শুভ্রকে রুমে ডেকে পাঠিয়েছে, জানি না কেন, জানার কোনো ইচ্ছাও নেই। আজকাল কৌতূহল জিনিসটা কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হয়। তবু যেতে হবে, মামুর জরুরি তলব বলে কথা। শুভ্র জন্য অপেক্ষা করছি। সে এখন পড়াশোনার পাশাপাশি মামুর অফিসও সামলাচ্ছে। অব্র ভাইয়ার দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নিয়েছে, হয়তো কষ্ট ভোলার জন্যই নিজেকে এই ব্যস্ততায় আটকে রাখা। নারী, বড্ড একা লাগে এখন। আপুও অব্র ভাইয়ার সাথে চট্টগ্রাম চলে গেছে। আপু চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে, পড়াশোনা শেষ হতে আরো 2 বছর, তাই মামুর ডিসিশন নিয়েছে আপুর পড়াশোনা চলাকালীন সময়ে অব্র ভাইয়া চট্টগ্রামের কোম্পানি সামলাবে আর আপুর সাথে ওখানেই থাকবে। বাড়ির বউকে তো আর এত দূর একা রাখা যায় না, এটাই মামুর বক্তব্য। দাঁড়ি, রুমে পায়ের শব্দ শুনতে পাচ্ছি, হয়তো উনি এসেছেন, তাই চটপট ব্যালকনি থেকে রুমে ঢুকলাম। আমার দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন তিনি। আমিও কফি আনতে চলে গেলাম নিচে। নারী, নিচে নামতেই আরিফ চাচা জানালেন মামুর রুমে যেতে বলেছে। আমিও মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে কফি হাতে উপরে চলে এলাম। সাধারণত বাড়ির কাজের লোকদের নাম হয় রহিম, করিম, যদু, কদু, কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এই বাড়ির প্রায় সব কাজের লোকদের নামগুলোই সুন্দর, যেমন আরিফ, মাধবী, রাহেলা। মামু হয়তো নাম যাচাই করে সবাইকে কাজে নিয়েছে, নিতেও পারে খনস। একদিন জিজ্ঞেস করে দেখতে হবে। এসব ভাবতে ভাবতেই রুমে পা রাখলাম। উনি এতক্ষণে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছেন। আমি উনার সামনে কফির কাপটা এগিয়ে দিয়ে বললাম, মামু ডেকেছে। নারী, উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে কফি হাতে নিলেন। আমি আবার বললাম, নারী, মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছেন। নারী, কেন? অবাক হয়ে। নারী, আমি কি করে বলবো, গেলেই না বুঝতে পারবো। ওহ আচ্ছা চলো, এখনই যেতে হবে। নারী, আচ্ছা শুনুন। নারী, কিছু বলবা? নারী, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি বাড়ির কাজের লোকদের নাম দেখে অ্যাপয়েন্ট করেন? কৌতূহলী দৃষ্টিতে। নারী, কেন? আর এমন অদ্ভুত কথা মনে হওয়ার কারণ? ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে। নারী, অদ্ভুত কেমনে হলো? কাজের লোকদের নাম সাধারণত হয় রহিম, করিম, কমলা, জমেলা, যদু, মধু, কদু। কিন্তু আপনাদের বাড়ির কাজের লোকদের নাম যথেষ্ট স্মার্ট, লাইক আরিফ, মাধবী। হাত উল্টে আনজানি ভাব নিয়ে। নারী, উনি আমার কথা নাকি বলার ভঙ্গি দেখে জানি না, তবে 2 সেকেন্ড আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হুহু করে হেসে উঠলেন। আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। কতদিন পর তিনি মন খুলে হাসছেন। ড্রেসিং টেবিলের গ্লাসে দেখলাম দরজার পাশে মামানি এসে দাঁড়িয়েছে। পাশে কাজের লোকগুলোকে আর মামু আর মামানির চোখে জল, যেন বহু প্রত্যাশিত কিছু পেয়ে গেছেন। আর কাজের লোকদের চোখে বিস্ময়।